28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষ ইরানি কর্মকর্তারা। আর শনিবারের ওই হামলার পর থেকেই উপসাগরীয় অঞ্চল জুড়ে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক পাল্টা আঘাত হানতে শুরু করে তেহরান। কিভাবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সামরিক কাঠামোটি এই নতুন যুদ্ধে অবতীর্ণ হচ্ছে? গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের পর থেকে তাদের সামরিক কৌশলে ঠিক কি পরিবর্তন এসেছে? আর খামেনিবিহীন ইরান কি পারবে পরাশক্তিগুলোর সাথে এই দীর্ঘস্থায়ী টিকে থাকার লড়াইয়ে জয়ী হতে? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমন্বিত হামলার পরপরই তেহরান উপসাগরীয় অঞ্চল জুড়ে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এই হামলায় তারা ব্যবহার করেছে নিজেদের তৈরি আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল, শাহেদ ড্রোন এবং উচ্চগতির ব্যালিস্টিক মিসাইল। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে আখ্যায়িত করেছে আমেরিকান সন্ত্রাসীদের ঘাঁটিগুলোতে সবচেয়ে ভারী আক্রমণাত্মক অভিযান হিসেবে। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলো ইরানের বেশিরভাগ মিসাইল ধ্বংস করতে সক্ষম হলেও বেশ কিছু মিসাইল সামরিক ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হানে। এমনকি মাঝপথে ধ্বংস করা মিসাইলের ধ্বংসাবশেষও কিছু বেসামরিক এলাকায় ছড়িয়ে পড়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার তারা সংযুক্ত আরব আমিরাত জুড়ে 137টি মিসাইল এবং 209টি ড্রোন নিক্ষেপ করেছে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এই হামলার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দুবাইয়ের বিখ্যাত ল্যান্ডমার্ক পাম জুমেইরা এবং বুর্জ আল আরবেও আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। আবুধাবি বিমানবন্দরে অন্তত 1 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। আঘাত হানা হয়েছে আন্তর্জাতিক ট্রাফিকের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুবাই বিমানবন্দর এবং কুয়েতের বিমানবন্দরেও। এদিকে রবিবার ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের মিসাইল হামলায় অন্তত 9 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়। কিন্তু এটাই প্রথম নয়। এর আগেও উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর ইরান তার সামরিক কৌশল ঢেলে সাজিয়েছে। তারা এখন অনেক বেশি আক্রমণাত্মক এবং তাদের মূল লক্ষ্য এখন ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্ব টিকিয়ে রাখা। ইরানের সামরিক কাঠামো কোনো একক বাহিনীর উপর নির্ভরশীল নয়। দেশটিতে সমান্তরাল সেনাবাহিনী, একাধিক গোয়েন্দা সংস্থা এবং বহুস্তরীয় কমান্ড স্ট্রাকচার রয়েছে। আর এই পুরো বাহিনী সরাসরি জবাবদিহি করে সমস্ত সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ বা সর্বাধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা সর্বোচ্চ নেতার কাছে। ইরানের এই সমান্তরাল সেনাবাহিনীর প্রধান দুটি অংশ হল আরতেশ এবং IRGC। আরতেশ হচ্ছে ইরানের নিয়মিত সেনাবাহিনী। আঞ্চলিক প্রতিরক্ষা, আকাশ সীমা এবং প্রচলিত বা কনভেনশনাল যুদ্ধের দায়িত্ব যাদের ঘাড়ে। আর IRGCর ভূমিকা কেবল প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, ইরানের রাজনৈতিক কাঠামো রক্ষা করাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। IRGC একই সাথে ইরানের আকাশসীমা এবং ড্রোন আর্সেনাল নিয়ন্ত্রণ করে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে ইরানের যে ডেটারেন্স বা প্রতিরোধ কৌশল, তার মেরুদণ্ডই হল এই ড্রোন আর্সেনাল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এমন একটি জটিল সামরিক কাঠামো কোনো আকস্মিক বিষয় নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল। এর মূল লক্ষ্য হল দেশটিকে বাইরের আক্রমণ এবং ভেতরের হুমকি, যেমন সামরিক অভ্যুত্থান বা কু, উভয় থেকেই রক্ষা করা। 2025 জুনের যুদ্ধের পর থেকেই তেহরান তাদের সামরিক নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। ব্রিটিশ নিরাপত্তা ও ঝুঁকি বিষয়ক উপদেষ্টা এবং প্রাক্তন প্রধান সামরিক প্রশিক্ষক জন ফিলিপস জানিয়েছেন যে বর্তমানে ইরানের সামরিক কৌশল হল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপ থেকে টিকে থাকা, নিজেদের মূল সক্ষমতাগুলো পুনর্গঠন করা এবং মিসাইল, ড্রোন ও প্রক্সি বাহিনীর মাধ্যমে সুকৌশলে অ্যাসিমেট্রিক প্রতিরোধ চালিয়ে যাওয়া। ফিলিপসের মতে এই কৌশলের প্রধান ধাপ হল অ্যাসিমেট্রিক এন্ডুরেন্স বা অপ্রতিসমভাবে টিকে থাকা। এর অর্থ হল সমস্ত আক্রমণ প্রতিহত করার চেষ্টা না করে প্রাথমিক ক্ষয়ক্ষতি মেনে নেয়া, যাতে সেকেন্ড স্ট্রাইক বা দ্বিতীয় আঘাত হানার সক্ষমতা বজায় থাকে। এর অংশ হিসেবে ইরান তাদের মিসাইল সিটি বা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রক্ষার ভূগর্ভস্থ প্রতিরক্ষামূলক অবকাঠামোকে আরও সুদৃঢ় করেছে এবং কমান্ড স্ট্রাকচারগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ইসরায়েল এবং মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে এবং পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে দিতে ইরান একসঙ্গে বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল এবং সুইসাইড ড্রোন ব্যবহার করছে। এর পাশাপাশি হিজবুল্লাহ এবং মধ্যপ্রাচ্য জুড়ে থাকা অন্যান্য প্রক্সি গ্রুপগুলোকেও কাজে লাগানোর চেষ্টা করছে তারা। সোমবার ভোরেই খামেনি হত্যার প্রতিশোধ নিতে উত্তর ইসরায়েলে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তৃতীয়ত, নিজেদের সামরিক কৌশলের অংশ হিসেবে ইরান সোমবার রাতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর উদ্দেশ্য হল এই যুদ্ধের বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি বাড়িয়ে তোলা এবং পশ্চিমা ও উপসাগরীয় সরকারগুলোর উপর চাপ সৃষ্টি করা।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20 থেকে 30% এই হরমুজ প্রণালীতে পরিবাহিত হয়। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটটি বন্ধ থাকা মানে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হওয়া। অবশ্য এর আগেই রবিবারের শিপিং ডেটা থেকে দেখা গেছে যে অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী অন্তত 150টি ট্যাঙ্কার প্রণালীর বাইরে উপসাগরের উন্মুক্ত স্থানে নোঙর ফেলে অপেক্ষা করছে। জন ফিলিপসের বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুনের পর থেকে তেহরান প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক নীতি থেকে সরে এসে স্পষ্টতই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। এমনকি ইরান ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও আরও সাহসী হয়ে উঠেছে। কিন্তু তাদের দুর্বল সক্ষমতা এবং শাসন ব্যবস্থা পতনের মতো সর্বাত্মক যুদ্ধের কথা মাথায় রেখে তারা একটানা উচ্চমাত্রার সংঘাতের বদলে খণ্ড খণ্ড ও পরিকল্পিত হামলার পথ বেছে নিচ্ছে। তাদের বর্তমান প্রতিক্রিয়াটি অনেকটা 2020 সালের জানুয়ারিতে আইআরজিসি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পরের পরিস্থিতির মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে সময় সোলাইমানি এবং আরও 6 জন ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পর ইরাকে 2টি মার্কিন সেনা ঘাঁটিতে 1 ডজনেরও বেশি মিসাইল ছুড়েছিল ইরান, যদিও ওই হামলায় কোনো প্রাণহানি হয়নি। ফিলিপসের মতে খামেনির মৃত্যুর শোক পালনের সময়টাতে ইরান সম্ভবত প্রতিশোধ নিতে অতিরিক্ত প্রক্সি হামলা চালাবে। এছাড়া নিজেদের শক্তি প্রমাণ করতে এবং পাল্টা আঘাত হানতে ইসরায়েলের উপর আরেকটি বড় মাপের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM হামলা হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ঢেলে সাজানো কৌশলটি কতটা কাজ করছে তা বলার সময় এখনো আসেনি। ইরানের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, কিন্তু বর্তমানে যা চলছে তা মূলত আকাশ যুদ্ধ। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তুলনায় ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুবিধাজনক অবস্থানে নেই। তেহরান তাদের আকাশপথে হামলার মিসাইলের মজুদ বাড়িয়েছে, কিন্তু তারা নিজেদের টিকিয়ে রাখতে পারবে কিনা তা কেবল সময়ই বলে দেবে। সামরিক বিশ্লেষকদের মতে সীমিত প্রতিরোধের দৃষ্টিকোণ থেকে তেহরানের সামরিক কৌশল কিছুটা হলেও কাজ করছে, কারণ তারা প্রমাণ করেছে যে 2025 সালের হামলার পরও তারা ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা চালাতে সক্ষম। তাছাড়া এই কৌশলটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বর্তমানে একটি দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল আক্রমণ ও প্রতিরক্ষামূলক ক্যাম্পেইনে জড়িয়ে পড়তে বাধ্য করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক এবং মিসাইল অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়েছে এবং তেহরানে হামলায় তারা খামেনিকে হারিয়েছে। এর অর্থ হল তাদের এই কৌশল গুরুতর বিপর্যয় ঠেকাতে পারেনি। শনিবারের হামলার আগে ইরানি কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে ওয়াশিংটন বা তেল আবিবের যে কোনো আক্রমণকে একটি নিয়ন্ত্রিত অপারেশন হিসেবে নয়, বরং একটি বৃহত্তর যুদ্ধের সূচনা হিসেবেই দেখা হবে। খামেনি নিহত হওয়ার পরও এই অনড় অবস্থানে অটল রয়েছেন তারা। ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা আমাদের রেড লাইন অতিক্রম করেছেন এবং এর মূল্য আপনাদের চোকাতেই হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, আমরা এমন বিধ্বংসী আঘাত হানব যে আপনারা নিজেরাই প্রাণ ভিক্ষা চাইতে বাধ্য হবেন। শনিবার থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলা কতদিন চলবে তা এখনও অস্পষ্ট। সামরিকভাবে ইরান সম্ভবত বছরের পর বছর ধরে খণ্ড খণ্ড মিসাইল, ড্রোন, প্রক্সি এবং সাইবার অপারেশন চালিয়ে যেতে সক্ষম, কারণ এই অস্ত্র ব্যবস্থাগুলো তুলনামূলকভাবে সস্তা এবং নিষেধাজ্ঞার মধ্যেও এগুলো সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলো থেকে উৎপাদন ও মোতায়েন করা সম্ভব। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি দীর্ঘস্থায়ী এবং সর্বাত্মক সংঘাত ইরানের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এর ফলে ক্রমাগত মার্কিন ইসরায়েলি হামলা দেশটির অর্থনীতিকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে। অভ্যন্তরীণ অস্থিরতা বৃদ্ধি পাবে, যা শাসন ব্যবস্থার উপর আরও চাপ সৃষ্টি করবে। তাই একটানা পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যাওয়ার বদলে তেহরানের জন্য হামলা এবং কৌশলগত বিরতির মধ্যে দুলতে থাকাই বেশি সুবিধাজনক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানকে প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন এবং হুমকি দিয়েছেন যে প্রতিশোধ নেওয়া হলে যুক্তরাষ্ট্র এমন শক্তিতে আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। তবে যুদ্ধ কতদিন চলতে পারে সেই বিষয়ে তিনি মিশ্র বার্তাও দিয়েছেন। এদিকে সামরিক শক্তির মজুদ বাড়িয়ে চলেছে আমেরিকা। ফেব্রুয়ারির শুরু থেকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক বহর মোতায়েন করেছে তারা। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষক এবং সামরিক ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে ফেব্রুয়ারির শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে, যা 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান শক্তির সবচেয়ে বড় মোতায়েন। এর মধ্যে রয়েছে E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স এয়ারক্রাফট, F-35 স্টেলথ ফাইটার, F-22 এয়ার সুপিরিয়রিটি জেট এবং F-15 ও F-16 যুদ্ধবিমান।
ইউনিভার্সিটি অব ইয়র্কের রাজনীতি বিভাগের সহযোগী প্রভাষক ক্রিস্টোফার ফেদারস্টোন জানিয়েছেন, আন্তর্জাতিক নিন্দা এবং অভ্যন্তরীণ বিরোধিতাই কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, এই অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের সামর্থ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আছে, কিন্তু আক্রমণের মাত্রা বাড়ানোর জন্য রাজনৈতিক সমর্থনের বিকল্প নেই। ট্রাম্প একজন অ্যাট হোম বা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত থাকা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছিলেন, কিন্তু বিদেশে তিনি ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছেন। তবে তিনি এখনও দীর্ঘস্থায়ী বিদেশি সংঘাতের বিষয়ে সতর্ক। অন্যদিকে ইসরায়েলের শক্তিশালী সামরিক বাহিনী, সক্রিয় মিসাইল প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং শক্তিশালী মার্কিন নিরাপত্তা সহায়তা রয়েছে, যার ফলে তারা দীর্ঘ সময় ধরে বারবার বিমান ও মিসাইল আক্রমণ এবং প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যেতে সক্ষম। জন ফিলিপসের মতে, ইসরায়েলের প্রধান সীমাবদ্ধতা হল তাদের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, যেমন বেসামরিক মানুষের ভোগান্তি, রিজার্ভ সেনা মোতায়েনের ক্লান্তি এবং দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাতের ক্রমবর্ধমান কূটনৈতিক ও অর্থনৈতিক খরচ। এর মানে হল, সামরিক দিক থেকে তারা বছরের পর বছর ধরে একটি ক্লান্তিকর অভিযান চালিয়ে যেতে পারলেও তার অনেক আগেই পরিস্থিতি স্থিতিশীল করার জন্য তাদের উপর অভ্যন্তরীণ এবং বাহ্যিক চাপ বাড়তে থাকবে। এছাড়া ইউরোপীয় এবং যুক্তরাজ্যের সমর্থনও অনেকাংশে নির্ধারণ করে দেবে ইসরায়েলের সংঘাত কতদিন চালিয়ে যেতে পারবে। এদিকে বিশাল সামরিক বাহিনী এবং উন্নত সামরিক শিল্পের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান হামলার গতি, বিমান ও নৌ মোতায়েন এবং মিসাইল প্রতিরক্ষা সহায়তা যেকোনো আঞ্চলিক শক্তির চেয়ে অনেক দীর্ঘ সময় ধরে বজায় রাখতে পারবে। তবে মূল সীমাবদ্ধতাটি হল আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি। মধ্যপ্রাচ্যে আরেকটি অন্তহীন যুদ্ধে জড়ানোর বিষয়ে সাধারণ মানুষের আগ্রহের বিষয়টিও তাদের মাথায় রাখতে হবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত একটি অনির্দিষ্টকালের সর্বাত্মক যুদ্ধের পরিবর্তে একটি নিয়ন্ত্রিত অভিযানের দিকে লক্ষ্য রাখবে। ফিলিপস যোগ করেন, যুদ্ধ থামানোর ক্ষেত্রে তাদের অনুঘটক হবে মিত্রদের রাজনৈতিক সদিচ্ছা এবং ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার উপর তারা কতটা প্রভাব বিস্তার করতে পারে তার মাত্রা। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী লড়াই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে, যার শেষ পরিণতি কী হবে তা কেবল সময়ই বলতে পারে।